হ্যালো স্টুডেন্টস, আশা করি লাস্ট ক্লাস সবার পিডিএফ নোট করা হয়ে গেছে। আজকে আমরা তার পরের থেকে স্টার্ট করব। আমরা মাত্রা বিশ্লেষণের প্রয়োগগুলো আলোচনা করছিলাম। লাস্ট একটি একক থেকে অন্য এককে যে রূপান্তর সেগুলো আমি দেখিয়েছিলাম। আজকে আমি আরেকটা কিছু দু একটা উদাহরণ দেখে আমরা নেক্সট পার্টে চলে যাব। ঠিক আছে, আমাদের লাস্ট পার্ট ছিল একটি একক থেকে অন্য এককে রূপান্তর, তাই তো? রূপান্তর। তা প্রশ্নটা, আজকের প্রশ্নটা আমি এভাবে দিচ্ছি। g equal to 6.67 into 10 to the power minus 8, মনে হয় এটা হোমওয়ার্ক দেওয়া ছিল। ডাইন ইন্টু সেন্টিমিটার স্কোয়ার ইন্টু গ্রাম মাইনাস 2, একে চেঞ্জ করতে হবে এসআইতে। ইকুয়াল টু কত এসআই একক, তার মানে এবার সিজিএস একক দেওয়া আছে। এই টোটাল মান হলো সিজিএস, আর আমাদের করতে হবে এসআই। বোঝা গেল কোশ্চেন মার্ক? তাহলে এবার সিজিএস থেকে এসআই তে করতে হবে। আমরা আগের বার দেখেছিলাম এসআই থেকে সিজিএস এ কনভার্সন, মানে 1 জুল মানে কত আর 1 নিউটন মানে কত ডাইন, তাই না? এবার সিজিএস থেকে এসআই তে দেখবো। আচ্ছা, তো কিন্তু আমরা ডাইরেক্ট করতে পারবো না, আমাদের করতে গেলে করতে হবে মাত্রা বিশ্লেষণের মাধ্যমে। তাহলে আমরা মাত্রা বিশ্লেষণ প্রয়োগ করে এটা করবো। মাত্রা বিশ্লেষণ প্রয়োগ করতে গেলে আমাদের সূত্র একটা দেওয়া ছিল, n1 u1 equal to n2 u2। আমরা এই n1 u1 এর জায়গায় আমাদের মাত্রা বসাতে হবে। তা আগে দেখবো যে জি এর মাত্রা কি দেওয়া আছে বা কি জি এর মাত্রা। আমরা যদি একটু দেখি জি এর মাত্রা আমাদের যত মনে পড়ে, জি এর মাত্রা ছিল, এটা আমি একটু লিখে দিচ্ছি, এটা তোদের কিন্তু মনে রাখতে হবে, তাই না? জি এর মাত্রা ছিল এম ইনভার্স এল কিউব আর টি মাইনাস 2, এম ইনভার্স এল কিউব টি মাইনাস 2, এটা ছিল জি এর মাত্রা। এই মাত্রা অনুযায়ী আমাদের কাজ করতে হবে। তাহলে n1, এখানে আমরা m1 দিয়ে লিখবো, m1 ইনভার্স l1 কিউব আর t1 মাইনাস 2, এখানে n2 একইভাবে m2 মাইনাস 1 l2 কিউব আর t2 মাইনাস 2। আচ্ছা, যদি মনে করে দেখ তোরা, এদিকে এসআই এককটা আমরা লিখি, এদিকে সিজিএস একক লিখি। এবার যেহেতু এসআই এককেই কনভার্ট করতে হবে, কাজে n1 এর জায়গায় কিছু লেখার নেই, n1 n1ই থাকবে। ইকুয়াল টু, এটা যখন এদিকে চলে যাবে, এটা যখন এদিকে আসবে তখন ভাগ হয়ে যাবে, এটা গুণ হিসেবে ছিল তাহলে ভাগ হবে। ইকুয়াল টু n2 এর জায়গায় এই মানটা আমাদের বসাতে হবে, তাই না? এই মানটাই কিন্তু আমাদের n2 এর জায়গায় বসাতে হবে, এই মান, এইটা যেটা দেওয়া আছে, কারণ এটা সিজিএস এককে দেওয়া আছে। আর আমরা ডান দিকটা সবসময় সিজিএস এককে লিখি, তাই না? বাঁ দিকটা আমরা এসআই এককে লিখি। তাহলে এবার এই মানটা যদি এখানে বসিয়ে দিই, 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8, এর পরবর্তীতে আমরা লিখবো, আচ্ছা আমি একবারে লিখে দিচ্ছি, এটা m2 মাইনাস 1, নিচে এরা আসবে, তাহলে m2 বাই m1, টোটালটা টু দি পাওয়ার মাইনাস 1 হবে, কারণ m1 আর m2 এর পাওয়ার মাইনাস 1 আছে। একইভাবে l2 বাই l1, টোটালটা টু দি পাওয়ার কিউ হয়ে যাবে। একইভাবে t2 বাই t1, টোটালটা টু দি পাওয়ার মাইনাস 2 হয়ে যাবে। আগের অঙ্কগুলো যেহেতু এসআই থেকে সিজিএস এ ছিল, তাই সবাই কিন্তু m1 বাই m2, l1 বাই l2 আর t1 বাই t2 ছিল। যেহেতু এটা সিজিএস থেকে এসআই তে কনভার্ট করবো, তাই এখানে উল্টো হয়ে যাচ্ছে, কিছুই না, এই সমীকরণে মানগুলো বসালেই হবে। আচ্ছা, এবার এদের মানগুলো যদি বসাই, তাহলে n1 ইকুয়াল টু 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8। আচ্ছা, ওখানে m2 বাই m1 ছিল, শুধু এইটুকু খেয়াল রাখবো আমরা, যে আমরা এইদিকে কিন্তু এসআই পদ্ধতি বসাবো আর এইদিকে সিজিএস পদ্ধতি বসাবো, তাই না? তার মানে 1 গুলো সব এসআই পদ্ধতি আর 2 গুলো সব সিজিএস পদ্ধতি। তাহলে এবার m2 বাই m1 ছিল m2 সিজিএস পদ্ধতি, মানে 1 গ্রাম হবে, নিচে 1 কেজি হবে, তাহলে 1 গ্রাম। নিচে 1 কেজি, টোটালটা টু দি পাওয়ার মাইনাস 1, টু
টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাই না? মাইনাস আচ্ছা, এটা টু দি পাওয়ার মাইনাস ওয়ান। টু দি পাওয়ার মাইনাস ওয়ান। আচ্ছা, টি এল টু বাই এল ওয়ান, তাহলে 1 সেন্টিমিটার বাই 1 মিটার, টু দি পাওয়ার কিউ হয়ে যাবে। আর এখানে দুটোই 1 সেকেন্ড থাকবে, এটা টু দি পাওয়ার মাইনাস টু। যেভাবে লেখা ছিল এখানে সেইভাবেই লিখলাম, মানগুলো বসলাম। এবার কনভার্সন যেভাবে খুশি করলেই হবে, ঠিক আছে? তাহলে 6.67 10 টু দি পাওয়ার মাইনাস 8 যা ছিল তাই। এখানে গ্রাম 1 গ্রাম থাকলো, 1 কিলোগ্রামকে গ্রামে কনভার্ট করে দিচ্ছি, মাইনাস 1। এখানে 1 সেন্টিমিটার থাকলো, নিচে 100 সেন্টিমিটার কিউব। এখানে সেকেন্ড তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তো সেকেন্ড যদি ক্যান্সেল হয়ে যায়, এখানে 1 সেকেন্ড ক্যান্সেল, মানে এটা ইন্টু 1। যেখানে গ্রাম গ্রাম ক্যান্সেল, সেন্টিমিটার সেন্টিমিটার ক্যান্সেল, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে আলটিমেটলি 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8। এই জায়গাটা বুঝতে হবে, এটা নিচে 1/1000, তো একে আমরা এরকম লিখতে পারি 10 টু দি পাওয়ার মাইনাস 3, তাই না? কারণ 1/10 টু দি পাওয়ার 3, আর 10 টু দি পাওয়ার 3 উপরে গেলে 10 টু দি পাওয়ার মাইনাস 3 এর মাইনাস 1। আর এখানে 10 টু দি পাওয়ার মাইনাস 2 হয়ে যাবে, এর পাওয়ার 3। এবার যদি ক্যালকুলেশন করি আমাদের উত্তর কিন্তু চলে আসবে। তাহলে 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8, আচ্ছা, ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 আর মাইনাস 1 গুণ হবে, এখানে পাওয়ার গুলো গুণ হয় এখানে, তাহলে 10 টু দি পাওয়ার 4 ইন্টু এটা হয়ে যাবে 3 ইন্টু 2 হলে 10 টু দি পাওয়ার মাইনাস 6। তাহলে মাইনাস 8 আর মাইনাস 6 আবার গুণ করলে পাওয়ার যোগ হয়, তাহলে 8 আর 6 14, 14 থেকে 4 গেলে 10, তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 10। 6.67 into 10 to the power minus 10. ও 10 to the power 3 ছিল, এটা 4 না, সরি, এই জায়গাটা ভুল করলাম, তাই না? এই জায়গায় এটা 3 হবে, এটা 3। তাহলে 8 আর 6 14 থেকে 3 গেলে 11, 10 to the 11। তাহলে সুতরাং আচ্ছা, এককগুলো কিভাবে লিখতে হবে এখানে তোরা একটু দেখে নে, যে 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8, এখানে ছিল ডাইনের সাথে ছিল সেন্টিমিটার স্কোয়ার গ্রাম মাইনাস 2, ডাইন সেন্টিমিটার স্কোয়ার গ্রাম মাইনাস 2, একে লিখতে হবে এটা 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11। ডাইনের জায়গায় এসআই একক হয়ে যাবে নিউটন, সেন্টিমিটার স্কোয়ারের জায়গায় মিটার স্কোয়ার, আর কেজি মাইনাস 2। এইভাবে কিন্তু উত্তর লিখতে হবে, আর পরীক্ষার সময়টা খুব খেয়াল রাখতে হবে আমাদের। এই হচ্ছে আমাদের কমপ্লিট অ্যান্সার, বোঝা গেল? আচ্ছা, নেক্সট প্রবলেমে যাচ্ছি। ওখানে পারদের ঘনত্ব বলা আছে, পারদের ঘনত্ব এখানে দেওয়া আছে, এটা 13.6 গ্রাম আর সেন্টিমিটার মাইনাস 3, ঠিক আছে? তাহলে এসআই পদ্ধতিতে এর মান বের করতে হবে, ইকুয়াল টু কত এসআই একক, এটা আমাদের নির্ণয় করতে হবে, কত এসআই একক, ঠিক আছে? একইভাবে N1 U1 N2 U2। আচ্ছা, ঘনত্বের মাত্রা আমাদের জানতে হবে সবার আগে, ঘনত্বের মাত্রা না জানলে তোমরা করতে পারবো না। ঘনত্বের মাত্রা হবে আমাদের, ঘনত্বের মাত্রা বলতে ওখানে চলে ml-3, ভর বাই আয়তন, ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন, তাহলে ml-3।
আর টি এর পাওয়ার কিছু নেই, তো টি টু দি পাওয়ার 0 লিখতে পারি, অথবা কিছু না লিখলেও চলবে। এবার এখানে তাহলে এদিকে হচ্ছে আমরা এসআই একক ইউজ করি, এসআই এককে তো নির্ণয় করতে হবে, তাহলে n1, এখানে m1 l1 কিউ, টি তো আমাদের নেই এখানে, এখানে n2 এর জায়গায় এই মান বসাতে হবে 13.6, এখানে m2 আর l2 মাইনাস 2, l2 হবে l2 মাইনাস, তাহলে n1 যদি বার করতে হয় আমাদের n1 ইকুয়াল টু, এটা ওইদিকে চলে যাবে 13.6 m2 বাই m1 টু দি পাওয়ার 1 আর l2 বাই l1 টু দি পাওয়ার মাইনাস 3, বোঝা গেল? এবার মানগুলো বসাবো, 13.6 1 গ্রাম হবে, কারণ ওপরেটা সিজিএস, 1 গ্রাম আপন 1 কেজি, 1, আর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, নিচে 1 মিটার টু দি পাওয়ার মাইনাস 3, তাহলে 13.6 এটা হয়ে যাবে 1 গ্রাম 1000 গ্রাম টু দি পাওয়ার 1, 1 সেন্টিমিটার 100 সেন্টিমিটার টু দি পাওয়ার মাইনাস 3, তাহলে কি সিম্পলিফাই করলে দাঁড়াচ্ছে 13.6, এটা হয়ে যাচ্ছে আমাদের এখানে গ্রাম গ্রাম ক্যান্সেল, এখানে সেন্টিমিটার সেন্টিমিটার ক্যান্সেল, তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 3, 10 টু দি পাওয়ার মাইনাস 3, কারণ নিচে 10 টু দি পাওয়ার 3 হচ্ছে, এটা নিচে যদি থাকে 10 টু দি পাওয়ার 3, উপরে গেলে মাইনাস 3, এটা নিচে 10 টু দি পাওয়ার 2, উপরে গেলে মাইনাস 2, তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 2 8 টু দি পাওয়ার মাইনাস 3, তাহলে এটা এরা কিন্তু প্লাস হয়ে যাবে, তাহলে 3 দুগুণে 6, তাহলে এটা আমাদের দাঁড়াচ্ছে 13.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু 10 টু দি পাওয়ার 6, তাহলে এটা দাঁড়াচ্ছে 13.6 ইন্টু 10 টু দি পাওয়ার 3, 13.6 ইন্টু 10 টু দি পাওয়ার 3, বোঝা গেল এটা? তাহলে আমাদের একটু একটু লিখতে হবে, অ্যান্সারটা এইভাবে লিখতে হবে, আমরা অ্যান্সারে লিখবো, সুতরাং 13.6 গ্রাম সেন্টিমিটার মাইনাস 3 ইকুয়াল টু 13.6 ইন্টু 10 টু দি পাওয়ার 3, গ্রামটাকে গ্রাম কনভার্ট হয়ে কেজি আর সেন্টিমিটার কনভার্ট হয়ে মিটার, মিটার মাইনাস 3, ঠিক আছে? এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, তোরা একটু পিডিএফটা দেখে নিবি, পিডিএফে একটু মিস্টেক আছে, এই 10 টু দি পাওয়ার 3 টার্মটা ওখানে লেখা নেই, ঠিক আছে? তোরা এটা একটু ঠিক করে নিবি, এই জায়গাটা একটু কারেকশন করে নিবি, ঠিক আছে? পিডিএফ এর মধ্যে দেখবি, পিডিএফটায় দেখবি ওখানে অনলি 13.6 কেজি ইন্টু মিটার মাইনাস 3 লেখা আছে, ওটা 10 টু দি পাওয়ার 3 একটা টার্ম হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইভাবে একটু খেয়াল রাখবি প্রত্যেকেই। তা আমাদের প্রথম যেটা টপিক ছিল যে একটি একক থেকে অপর একটি এককে কনভার্সন, সেটা আমরা দেখে নিলাম। এবার আমরা যেটা করব, বিভিন্ন সমীকরণের সত্যতা যাচাই, মাত্রাগতভাবে কোনো একটা সমীকরণ সঠিক না ভুল সেটা আমাদের যাচাই করতে হবে মাত্রাগতভাবে, ঠিক আছে? তাহলে বিভিন্ন সমীকরণের মাত্রাগতভাবে সঠিক না ভুল সেটা আমরা এখন নির্ণয় করব। মাত্রাগতভাবে সমীকরণের সত্যতা যাচাই, মাত্রাগতভাবে কোনো সমীকরণের সত্যতা যাচাই, অর্থাৎ যদি কোনো একটা সমীকরণ এরকম দেওয়া থাকে, যেমন ধরে নেই f ইকুয়াল টু ma, এই সমীকরণটি সঠিক কিনা কিভাবে বুঝবো? সবসময় মনে রাখতে হবে যে মাত্রাগত সাম্য
বা সমমাত্রার নীতি যেটা আমি বলেছিলাম তোদের, সেটা এখানে আমরা ভেরিফাই করবো। অর্থাৎ এই দিকের মোট মাত্রা আর এই দিকের মোট মাত্রা যেন সমান হয়, যেহেতু মাঝখানে ইকুয়াল সাইন আছে। তাহলে আমরা আলাদা করে দেখবো যে এফ এর মাত্রা যদি আমরা দেখি, এফ মানে বল, বলের মাত্রা আমরা ডাইরেক্ট লিখে দিচ্ছি এম এল টি মাইনাস টু। তোরা একটু দেখে নিবি, এখন আশা করি এটা মুখস্থ হয়ে যাওয়ার কথা। বলের মাত্রা গেল এটা, আর ডান দিকে ভর আর ত্বরণ আছে, এদের মাত্রা গুণ করলেও যেন এটা হয়। সেটা যদি আলাদা করে আমরা দেখি, এই যে ভর মাত্রা আর ত্বরণের মাত্রা, এদের গুণ করলেও যেন এই মাত্রাই আসে। এটা আমাদের হচ্ছে লেফট হ্যান্ড সাইড এলএইচএস, আর এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। এই দুটোর সাইডের মাত্রা যেন সমান হয়। ভরের মাত্রা হচ্ছে এম আর ত্বরণের মাত্রা এল টি মাইনাস টু, দুজনকে মিলে লেখা যায় এম এল টি মাইনাস টু। অর্থাৎ দুটো দিকে কিন্তু একই মাত্রা চলে এলো। অর্থাৎ কি লিখতে পারি আমরা, সুতরাং ওই এফ ইকুয়াল টু এম এর সমীকরণটি মাত্রাগতভাবে সঠিক। মানে এমন হতেই পারে যে বাস্তবে সমীকরণের কোনো অস্তিত্ব নেই, অথচ সমীকরণের মাত্রা কিন্তু এক ঠিকই আছে, তাহলেও আমরা বলবো যে মাত্রাগতভাবে সঠিক, কিন্তু বাস্তবে এর কোনো অস্তিত্ব নাও থাকতে পারে। বোঝা গেল? আমরা শুধু আমাদের এখানে বাস্তবে অস্তিত্ব আছে না নেই সেইটা দেখার দরকার নেই, আমরা শুধু এখানে দেখবো মাত্রাগতভাবে এরা ঠিক না ভুল। যেমন একটা সমীকরণ দেখালাম, আর একটু সমীকরণ দেখাচ্ছি। এই সমীকরণ হলো ভি ইকুয়াল টু রুট ওভার 2gm/r, যেখানে ভি হলো গতিবেগ দেওয়া থাকবে, আমরা মহাকর্ষ চ্যাপ্টারে এটা করবো। ভি গতিবেগ আর জি মহাকর্ষীয় ধ্রুবক, জি মহাকর্ষীয় ধ্রুবক, এম পৃথিবীর ভর, আর পৃথিবীর ব্যাসার্ধ। ঠিক আছে, পৃথিবীর ব্যাসার্ধ। তো এদেরও আমাদের দেখতে হবে এরাও মাত্রাগতভাবে সঠিক না ভুল, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। আগে লেফট হ্যান্ড সাইডটা দেখে দিই। এলএইচএস এ আমরা দেখাচ্ছি ভি, ভি মানে গতিবেগ, গতিবেগের মাত্রা ডাইরেক্ট আমরা লিখতে পারি এল টি মাইনাস ওয়ান। এবার ডান দিকের মাত্রার জন্য এল টি মাইনাস ওয়ানই আসে, এটাই আমাদের চেক করার বিষয়। তাহলে আর এইচএস এ দেখতে হবে রুট ওভার আছে, তাহলে এদের মাত্রা যদি আমাকে আলাদা করে লিখতে হয়, জি এর রুট ওভার অফ জি এর, টু এর তো কোনো মাত্রা হয় না, তাহলে জি এর মাত্রা, এম এর মাত্রা, আর এর মাত্রা, এদের মাত্রা বার করে আমাকে দেখাতে হবে। রুট ওভার অফ, রুট ওভার মানে কিন্তু সবারই পাওয়ারে হাফ হয়ে যাবে না, টু দি পাওয়ার হাফ। তোদের আমি দেখিয়েছিলাম সম্ভবত এটা, যে রুট ওভার টু মানে টু টু দি পাওয়ার হাফ, রুট ওভার এক্স মানে এক্স টু দি পাওয়ার হাফ, রুট ওভার এক্স ওয়াই মানে এক্স ওয়াই টু দি পাওয়ার হাফ। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। বা এভাবেও লেখা যায় যে এক্স টু দি পাওয়ার হাফ, ওয়াই টু দি পাওয়ার হাফ। ঠিক আছে, উভয় রুট ওভার আর কি। কোথাও যদি এরকম থাকে ভি স্কোয়ার, তাহলে এটাকে এভাবে লেখা যায় ভি স্কোয়ার টু দি পাওয়ার হাফ। এই হাফ আর এই টু গুণ করা যায়, তাহলে টু ইন্টু হাফ, টু টু ক্যান্সেল, তার মানে এটা শুধু ভি হয়ে যাবে। রুট ভি স্কোয়ার মানে ভি। এটা তো আমরা এমনিও জানি যে রুট ওভার ফাইভ স্কোয়ার মানে ফাইভ হয়। বোঝা যাচ্ছে? রুট ওভার মানে মনে রাখবি সবাই, এটা টু দি পাওয়ার হাফ হবে। আচ্ছা, তাহলে এখানে জি এর মাত্রাটা আগে আমরা লিখবো। জি এর মাত্রা আমরা মনে হয় মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা বার করেছিলাম আজকের শুরুতে, তাই না? এই যে জি এর মাত্রা ছিল মহাকর্ষীয় ধ্রুবক, জি এর মাত্রা আমরা এখানে লিখেছিলাম এম ইনভার্স এল কিউব টি মাইনাস টু, এম ইনভার্স এল কিউব টি মাইনাস টু। তাহলে এটা হয়ে যাবে এম ইনভার্স এল কিউব টি মাইনাস টু। তারপরে এম মানে তো ভর, ভরের মাত্রা তো এমই হয়। এই এম আর এই এম কিন্তু আলাদা, এই এম মানে পৃথিবীর ভরকে আমরা এটাতে চিহ্নিত করি, আর ভরের যে কোনো ভরের মাত্রায় তো ক্যাপিটাল এম হয়, তাই এটা ক্যাপিটাল এম লিখলাম। এটা ব্যাসার্ধ মানে দৈর্ঘ্য, তাহলে এটা হয়ে যাবে এল। এটা তো সবারই পাওয়ারে কিন্তু হাফ চলে যাবে, তাহলে এল যদি উপরে চলে যায় এখান থেকে একটা এল ক্যান্সেল হবে, তাহলে এল স্কোয়ার হয়ে যাবে। এই এম আর এম, এখানে এম এর পাওয়ার ওয়ান, একটু দেখিয়ে দিচ্ছি আমি। এখানে এম এর পাওয়ার ওয়ান, এখানে এম এর পাওয়ার মাইনাস ওয়ান, গুণ করলে পাওয়ার যোগ হয়, ওয়ান আর মাইনাস ওয়ানে জিরো হবে, কোনো কিছুর পাওয়ার জিরো মানে ওয়ান, তাহলে এম ভ্যানিশ হয়ে গেল। তাহলে আলটিমেটটা দাঁড়াচ্ছে
এল স্কোয়ার আর টি টু দি পাওয়ার মাইনাস টু, টি টু দি পাওয়ার মাইনাস টু, আর গোটাটা টু দি পাওয়ার যেহেতু রুট ওভার তাহলে টু দি পাওয়ার হাফ হয়ে যাবে। হাফ দিয়ে প্রত্যেকের পাওয়ারকে গুণ করবো আমরা, প্রত্যেকের পাওয়ার যদি গুণ হয় তাহলে এটা টু ইন্টু হাফ, আর এটা হয়ে যাবে টি টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু হাফ। তাহলে সবারই টু টু ক্যান্সেল হচ্ছে, এখানে টু টু ক্যান্সেল, এই টু টু ক্যান্সেল, তাহলে আলটিমেট দাঁড়াচ্ছে এখানে এল এল টু দি পাওয়ার ওয়ান আর টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তা আবারও আমরা দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড সাইডে এল টি মাইনাস ওয়ান ছিল, রাইট হ্যান্ড সাইডে এল টি মাইনাস ওয়ান, অর্থাৎ এই সমীকরণটি মাত্রাগতভাবে সঠিক, অর্থাৎ ভি ইকুয়াল টু রুট ওভার টু জি এম বাই আর সমীকরণটি মাত্রাগতভাবে সঠিক। এইভাবে আমাদের কোনো সমীকরণ মাত্রাগতভাবে সঠিক না ভুল সেটা আমাদের কিন্তু হিসেব করে দেখা যেতে পারে। যেমন পরবর্তীতে আছে আমাদের এফ ইন্টু এস ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এবার এখানেও ঠিক তাই, এফ হচ্ছে বল, এস মানে সরণ, এম মানে ভর, ভি মানে বেগ, গতিবেগ, অন্তিম গতিবেগ বলে, আর ইউ মানেও গতিবেগ, ইউকে আমরা বলি প্রাথমিক গতিবেগ। ঠিক আছে, তার মানে দুজনেই গতিবেগ আছে। তো যাই হোক, সবার মাত্রা যদি আমরা বার করি, এখানে নির্ণয় করার চেষ্টা করি, বলের মাত্রা আমরা জানি, তাহলে লেফট হ্যান্ড সাইডে যেটা আসছে আমাদের বলের মাত্রা ইন্টু সরণের মাত্রা, তাই না? তার মানে এমএলটি মাইনাস টু, এমএলটি মাইনাস টু ইন্টু এল, তখন এটা হয়ে যাচ্ছে এম এল স্কোয়ার টি মাইনাস টু। আর রাইট হ্যান্ড সাইডে যদি আমরা দেখতে চাই তাহলে হাফের তো কোনো মাত্রা নেই, একটা ভরের মাত্রা দেখতে পাবো, এখানে দুজনেই গতিবেগ, তাহলে গতিবেগের মাত্রা হবে। ঠিক আছে, তার মানে ভি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ারের মাত্রা মাইনাস ইউ স্কোয়ারের মাত্রা। আমরা জানি গতিবেগের থেকে গতিবেগ বিয়োগ করলে গতিবেগই হয়, তাহলে এরা গতিবেগের মাত্রাই হবে, এদের স্কোয়ার থাকবে শুধু। এখানে ভরের মাত্রা এম আর গতিবেগের মাত্রা আমরা জানি এল টি মাইনাস ওয়ান, একটু আগে দেখেছিলাম, আর তাদের স্কোয়ার হবে, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের এম এল স্কোয়ার আর টি মাইনাস টু, কারণ এখানে পাওয়ারগুলো গুণ হবে, পাওয়ার ওয়ান, টি মাইনাস টু। তা এখানেও দুটো মাত্রা সেম হচ্ছে, অর্থাৎ এই সমীকরণটিও মাত্রাগতভাবে সঠিক। সুতরাং এফ এস ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমীকরণটি মাত্রাগতভাবে সঠিক। বোঝা গেল? তো এইভাবে আমরা বিভিন্ন সমীকরণ দেখতে পারি। তোরা একটু দেখে নিবি, পিডিএফ এর মধ্যে আরো অনেক সমীকরণ আছে, ওই সমীকরণগুলো এরপরে আশা করি তোরা বুঝতে পারবি যে কিভাবে সমীকরণগুলো লেখা হয়েছে। ঠিক আছে, প্রত্যেকটারই লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের মাত্রাগুলো যেন একই আসে, তবেই আমরা বলতে পারবো সমীকরণগুলি মাত্রাগতভাবে সঠিক। এটা ছিল আমাদের 2 নম্বর অ্যাপ্লিকেশন। এবার আমরা যাবো 3 নম্বর অ্যাপ্লিকেশনে, যে কোনো সমীকরণে অজ্ঞাত ধ্রুবকের মাত্রা নির্ণয়। এখান থেকে বেশি প্রশ্ন আসে এই টপিকটা থেকে। ঠিক আছে, যেমন এইভাবে যদি আমি বলি, তোরা একটু পিডিএফ এর মধ্যে দেখবি, এটা এখানে উদাহরণগুলো দেওয়া আছে। যেমন ধর এফ ইকুয়াল টু এরকম দেওয়া আছে যে এফ ইকুয়াল টু এটি প্লাস বিটি স্কোয়ার, যেখানে এফ হচ্ছে বল,
আর টি হচ্ছে সময়। তো আমাদের যেটা নির্ণয় করতে বলা থাকবে সেটা বলা থাকবে যে এ এর মাত্রা কত আর বি এর মাত্রা কত, এটা নির্ণয় করতে হবে। বোঝা গেল? এই এ আর বি এর মাত্রা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখন করে দেখবো যে এ আর বি এর মাত্রা কত হয়। কিভাবে করবো? মাত্রা বিশ্লেষণের মাধ্যমে। উভয় পক্ষে আমাদের একটা সূত্র বলাই ছিল যে উভয় পক্ষে মাত্রা সবসময় সমান হবে। তাহলে বলের মাত্রা যদি আমরা করি এই সমীকরণের মধ্যে, এই যে সমীকরণটা এখানে দেওয়া আছে, এই সমীকরণ উভয় দিকে যদি আমরা মাত্রা নেই, তাহলে এফ এর মাত্রা ইকুয়াল টু এ এর মাত্রা ইন্টু টি এর মাত্রা প্লাস বি এর মাত্রা ইন্টু টি এর মাত্রা। আচ্ছা, একটা এখানে কিন্তু লজিক্যালি কাজগুলো করতে হবে। যাই হোক, যেহেতু এদিকে বলের মাত্রা, তাহলে বলের মাত্রা তো আমরা প্রত্যেকেই জানি। বলের মাত্রা হবে এম এল টি মাইনাস টু। এখানে এর মাত্রা আরটা টি যেহেতু সময়, তাহলে এটা ক্যাপিটাল টি হবে, প্লাস বিও জানি না আমরা, টি তো জানি, তাহলে এটা ক্যাপিটাল টি হবে। বি টি স্কোয়ার ছিল, তাই না? তাহলে এটা স্কোয়ার, এখানেও স্কোয়ার। এইটুকু বোঝা গেল। এবার বাঁ দিকে যেহেতু বলের মাত্রা আছে, তাহলে এদের প্রত্যেকের মাত্রা বলের মাত্রা সমান হওয়া উচিত, কারণ লজিক বলে যে বাঁ দিকের মোট মাত্রা ডান দিকের মোট মাত্রা সমান হতে হবে। বাঁ দিকে যেহেতু বলের মাত্রা আছে, তার ডান দিকে কার মাত্রা হতে হবে? বলের মাত্রা। বলের মাত্রা মানে আলটিমেটলি এম এল টি মাইনাস টুই হতে হবে, কারণ এই যে এখানে যে দুটো রাশি আমরা দেখতে পাচ্ছি তারা যোগ হিসেবে আছে। আর আমরা জানি যে একই রকমের মাত্রার যোগ বিয়োগ হয়। তো যদি এটা বলের মাত্রা হয়, তবে এটাকেও অবশ্যই কি হতে হবে? বলের মাত্রা। তবেই তো বলের মাত্রা যোগ বলের মাত্রা ইকুয়াল টু বলের মাত্রা বলা যাবে। বোঝা গেল? এখানে এইভাবে আমরা চিন্তা করব যে তাহলে বলা যাচ্ছে যে এই গোটা মাত্রাটা বলের মাত্রা সমান হবে, অথবা এই গোটা মাত্রাটাও বলের মাত্রা সমান হবে। তাহলে সুতরাং আমরা লিখতে পারি যে এই থার্ড ব্র্যাকেটে এ এর মাত্রা প্লাস ক্যাপিটাল টি ইকুয়াল টু বলের মাত্রা হবে এম এল টি মাইনাস টু, এবং একইভাবে বি আর টি স্কোয়ার যেটা আছে এটিও কার মাত্রা হবে? এটিও বলের মাত্রা হবে, তাহলে এম এল স্কোয়ার টি মাইনাস টু। এবার কম্পেয়ার করলে কিন্তু আমরা মাত্রা পেয়ে যাবো এ আর বি। উভয় পক্ষে কম্পেয়ার করব, মানে তুলনা করব। উভয় পক্ষে তুলনা করলেই আমাদের এ আর বি এর মাত্রা পেয়ে যাবো আমরা। কি করে পাবো? তাহলে এখান থেকে যদি আমরা এর মাত্রা বার করি, তাহলে এই টিটা ওইদিকে চলে যাবে, এখানে গুণ হিসেবে আছে, এখানে ভাগ হিসেবে থাকবে। তাহলে এটা হয়ে যাবে এম এল টি মাইনাস টু, আর নিচে একটা টি থাকবে, টি মাইনাস টু। নিচে একটা কিছু ছিল না, মানে ওয়ান ছিল, ওয়ান উপরে গেলে মাইনাস ওয়ান হবে, মাইনাস ওয়ান আর মাইনাস টু মিলে মাইনাস থ্রি। তাহলে এর মাত্রা কিন্তু এখান থেকে পাওয়া গেল এম এল টি মাইনাস থ্রি। বোঝা গেল? আশা করি সবাই বুঝতে পেরেছি সেটা। তাহলে এর মাত্রা হয়ে গেলো এম এল টি মাইনাস থ্রি। একইভাবে এখান থেকেও যদি আমরা বার করি, এখান থেকেও যদি আমরা নির্ণয় করার চেষ্টা করি, তাহলে বি বি এর মাত্রা এই টি স্কোয়ারটা ডান দিকে গিয়ে ভাগ হয়ে যাবে, তার মানে এম এল এল স্কোয়ার ছিল না, এল ছিল, এটা এল হবে, এম এল টি মাইনাস টু। তাহলে এম এল টি মাইনাস টু বলের মাত্রা, নিচে হচ্ছে টি স্কোয়ার। এই টি স্কোয়ার উপরে গেলে এবার মাইনাস টু হয়ে যাবে, মাইনাস টু আর মাইনাস টু গুণ করলে পাওয়ার যোগ হয়, তাহলে মাইনাস ফোর হবে। তাহলে বি এর মাত্রা যেটা পাওয়া যাচ্ছে এটা হচ্ছে এম এল টি মাইনাস ফোর। বোঝা গেল? এম এল টি মাইনাস ফোর। এই হচ্ছে আমাদের ধ্রুবক রাশিগুলোর মাত্রা। কিভাবে নির্ণয় করতে হবে জানো? তাহলে এরকম সমীকরণ দেওয়া থাকবে, কিছু রাশির মান বলা থাকবে, বাকি ধ্রুবকগুলোর মান কিন্তু আমাদের নির্ণয় করতে হবে। আমি আরো একটা দুটো দেখিয়ে দিচ্ছি। আরেকটা সমীকরণ এরকম আসতে পারে এফ ইকুয়াল টু এ বাই টি স্কোয়ার প্লাস বি টি, এ বাই টি, সরি এ বাই টি প্লাস বি টি স্কোয়ার। এখানেও বলা হচ্ছে যে এ আর বি এর মাত্রা নির্ণয় করতে হবে। এ এর মাত্রা কোশ্চেন মার্ক, বি এর মাত্রা কোশ্চেন। ঠিক আছে, এ আর বি এর মাত্রা আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে একইভাবে বলের মাত্রা, এখন এফ মানে হচ্ছে বল, তাহলে এই গোটা মাত্রাটা বলের মাত্রা হবে, মানে আলটিমেট লেখা যায় এম এল টি মাইনাস টু বলের মাত্রা ইকুয়াল টু উপরে এ এর মাত্রা, নিচে টি এর মাত্রা প্লাস বি এর মাত্রা, আর এখানে টি স্কোয়ারের মাত্রা, বা টি এর মাত্রা করে তার স্কোয়ার করে টি এর মাত্রা তার স্কোয়ার। আলটিমেটলি তাহলে দাঁড়াচ্ছে এখানে এম এল টি মাইনাস টু, এদিকে এর মাত্রা আর একটা তো আমরা জানি টি হয়ে যাবে, প্লাস এদিকে বি
এটা হয়ে যাবে টি তার স্কোয়ার। আচ্ছা, তাহলে একে সম্পূর্ণভাবে বলের মাত্রা হতে হবে আর এই পার্টকেও সম্পূর্ণভাবে বলের মাত্রা হতে হবে। জাস্ট আমরা তুলনা করব। সুতরাং তাহলে এ এর মাত্রা বাই টি ইকুয়াল টু এম এল টি মাইনাস টু। কোনাকুনি গুণ করে দেবে, এর নিচে তো কিছু নেই মানে ওয়ান আছে, কোনাকুনি গুণ করে দাও, তাহলে এটা দিয়ে এটা গুণ হয়ে যাবে। এখানে পাওয়ার ওয়ান ছিল, তাহলে গুণ করলে পাওয়ার যোগ হবে, তাহলে টি টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান মানে মাইনাস ওয়ান হবে। তার মানে এখানে এর মাত্রা যেটা বেরোচ্ছে এম এল টি মাইনাস ওয়ান। ঠিক আছে, এম এল টি মাইনাস ওয়ান, এই হলো মাত্রা। একে আমরা বলতে পারি এটা হচ্ছে রৈখিক ভরবেগ। আমরা যখন মাত্রা নির্ণয় করেছিলাম প্রথম বা দ্বিতীয় ক্লাসে, একটু দেখে নিবি তোরা, রৈখিক ভরবেগ বলে। ঠিক আছে, রৈখিক ভরবেগের মাত্রা এটা এম এল টি মাইনাস ওয়ান। আর একইভাবে আমরা বি এরটা যদি বার করি, বি এরটা আমরা পাবো বি আর টি তার স্কোয়ার ইকুয়াল টু এম এল টি মাইনাস টু। একইভাবে টি ওদিকে গেলে মাইনাস টু হয়ে যাবে, তাহলে এটা দাঁড়াচ্ছে আমাদের বি এর মাত্রা কিন্তু এম এল টি মাইনাস টু, এটা হয়ে যাবে টি মাইনাস টু, সরি টু স্কোয়ার হবে, টি স্কোয়ারতে ভাগ হয়ে যাচ্ছে, টি স্কোয়ারতে ভাগ হচ্ছে, টি উপরে গেলে মাইনাস টু মাইনাস টু মাইনাস টু মাইনাস ফোর হয়ে যাবে, তাহলে এম এল টি, তাই না, মাইনাস ফোর। বি বি এর মাত্রা, বি এর মাত্রা আমাদের আসছে এম এল টি মাইনাস ফোর। এই গেল আমাদের এ আর বি এর মাত্রা। সবাই আশা করি বুঝতে পেরেছিস কিভাবে আমরা এ আর বি এর, এই যে এ আর বি এদের মাত্রাগুলো নির্ণয় করার চেষ্টা করলাম। এখানে অনেক রকমের অঙ্ক আসতে পারে এ আর বি এর মাত্রা থেকে, তোরা একটু পরপর উদাহরণগুলো একটু দেখে নিবি। যেমন আমি লাস্ট আরেকটা, আপনি পরবর্তীতে দেখবি পিডিএফে আরো দুটো উদাহরণ আছে, আমি পরবর্তীতে আরো উদাহরণ দেবো তোদের, একটু এই উদাহরণগুলো বুঝিয়ে দিই। আমি 4 নম্বর উদাহরণটা বোঝাচ্ছি, যেখানে দেওয়া আছে দেখবি এরকম যে পি ইকুয়াল টু, পি মানে চাপ, ঠিক আছে, বি মাইনাস এক্স স্কোয়ার, বি মাইনাস এক্স, খুব চালাকি করে কিন্তু কোশ্চেনগুলো দেওয়া থাকবে এটি বাই এটি। আর নির্ণয় করতে হবে, ওখানে যেমন আমি বলছিলাম এ আর বি এর আলাদা করে মাত্রা নির্ণয় করতে হবে, এখানে কিন্তু বলা আছে যে এ বি গুণ করে তার মাত্রা বার করতে হবে। তার মানে এর মাত্রা আলাদা করে নির্ণয় করব, বি এর মাত্রা আলাদা করে নির্ণয় করব, করে তারপরে গুণ করে দেখবো মাত্রা কত হচ্ছে। বোঝা গেল? এইভাবে কোশ্চেন আসতে পারে। তাহলে আমরা দেখবো একবার, পি তো চাপ বলে দিলাম, এগুলো সব বলা থাকে, বি হচ্ছে ধ্রুবক, এটা ধ্রুবক আর এটা ধ্রুবক। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল কর, শুরুতেই এক্স হচ্ছে সরণ, পি চাপ, এক্স হচ্ছে সরণ আর টি হচ্ছে সমান। এই যে বি মাইনাস এক্স স্কোয়ার, তার মানে বি এর মাত্রা আর এক্স স্কোয়ারের মাত্রা সমান হতে হবে। তাহলে আমরা এটা বলতেই পারি, কারণ একই মাত্রা না হলে বিয়োগ সম্ভব না। বি এর মাত্রা আর এক্স স্কোয়ারের মাত্রা সমান হতে হবে। তো এখান থেকে বি এর মাত্রা খুব সহজেই পাওয়া যাচ্ছে, এক্স মানে তো এল, তাহলে এটা এল স্কোয়ার হয়ে গেল। বোঝা গেল? একটা মাত্রা তো খুব শুরুতেই আমরা পেয়ে গেলাম, বি এর মাত্রা। এবার শুধু এর মাত্রাটা দরকার পড়লেই আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। পি এর মাত্রাটা আমরা একটু লিখে রাখি, পি এর মাত্রা আমরা জানি, চাপের মাত্রা হবে হচ্ছে, একটু দেখে রাখবো, আমি একটু বলে দিচ্ছি, চাপের মাত্রা পি ইকুয়াল টু এম এল স্কোয়ার টি মাইনাস থ্রি, এটা একটু মনে রাখি, এম এল স্কোয়ার টি মাইনাস থ্রি, মানে বল বাই ক্ষেত্রফল যেহেতু হয়, তাহলে এম এল স্কোয়ার টি মাইনাস থ্রি চাপের মাত্রা। এবার এই চাপের মাত্রা আর এদিকের মোট মাত্রা সমান হতে হবে, আবার উপরের মাত্রাটা এল স্কোয়ারের মাত্রা সমান হতে হবে, কারণ যেহেতু একই রকমের মাত্রার বিয়োগফল সম্ভব হয়। তাহলে আমরা লিখতে পারি, এখানে দেখ লজিক্যালি এটা লেখা যায় যে সুতরাং পি এর মাত্রা ইকুয়াল টু, এখানে বি এর মাত্রা মাইনাস এক্স স্কোয়ারের মাত্রা, আর নিচে হচ্ছে আমাদের এ এর মাত্রা ইন্টু টি এর মাত্রা। টি এর মাত্রা তো আমরা জানি, এটা বি এর মাত্রা। আচ্ছা, বি এর মাত্রা আর এক্স স্কোয়ারের মাত্রা দুটো মাত্রাই তো সমানই হয়, তাহলে এরা হবে এল স্কোয়ারের মাত্রা, আর নিচে হয়ে যাবে এ এর মাত্রা ইন্টু টি এর মাত্রা, তো টি হয়। তাকে এখান থেকেই বের করা যাবে। পি এর মাত্রা হচ্ছে, ওটা লিখে দিই, এম এল স্কোয়ার টি মাইনাস থ্রি,
তার সাথে এই টি গুণ হয়ে যাবে, আর এইখানে উপরে আছে এল স্কোয়ার, আর নিচে আছে আমাদের এর মাত্রা, এখানে টি। এই টি আর টি গুণ করলে -2 হবে, আর এল স্কোয়ার তো উভয় দিকে ক্যান্সেল হয়ে গেল, এটা আর এটা ক্যান্সেল। তাহলে আমাদের আলটিমেট এ যদি উপরে চলে আসে, এর মাত্রা আমাদের হবে mt -3, এটা যদি এদিকে করি টি, এটা গুণ করলে কি বললাম -3 আর এখানে 1, তাহলে -2, তাহলে mt -2 নিচে হচ্ছে, তাহলে 1/mt-2, একে তাহলে আমরা লিখতে পারি m যদি উপরে চলে যায় m⁻⁻1 আর t⁻2 মানে t স্কোয়ার। এই হলো আমাদের এর মাত্রা। বুঝতে পারলাম আশা করি সবাই, ঠিক আছে? যদি অসুবিধা হয় একটু কমেন্ট বা আমাদের গ্রুপে একটু শেয়ার করে দিচ্ছি যে জায়গাটা আমাদের অসুবিধা হচ্ছে। এইভাবে আমরা এ আর বি এর মাত্রা বার করতে পারি, কিন্তু আমাদের প্রশ্ন ছিল এ বি এর মাত্রা, তাহলে এ আর বি এর মাত্রা যদি আমাদের বার করতে হয়, সুতরাং এইভাবে লিখে দিচ্ছি যে এ বি এর মাত্রা ইকুয়াল টু এর মাত্রা ইন্টু বি এর মাত্রা। তাহলে এর মাত্রা আমাদের নির্ণয় হয়েছিল, দেখ এম ইনভার্স টি স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে এম ইনভার্স টি স্কোয়ার, আর বি এর মাত্রা আমাদের বেরিয়েছিল এল স্কোয়ার, বি এর মাত্রা বেরিয়েছিল এল স্কোয়ার, এটা আর এটা, তখন এল স্কোয়ার দিয়ে গুণ করে দেবো, তাহলে আমাদের টোটাল অ্যান্সারটা বেরিয়ে চলে আসবে এম ইনভার্স এল স্কোয়ার টি স্কোয়ার, এম ইনভার্স এল স্কোয়ার টি স্কোয়ার। এইটাই হয়তো চারটে অপশনের মধ্যে কোনো একটা অপশনে থাকবে, ঠিক আছে? আমি প্র্যাকটিস সেটগুলো দেবো, তো ওখানে দেখলেই তোরা বুঝতে পারবে। এম ইনভার্স এল স্কোয়ার টি স্কোয়ার, এই হচ্ছে আমাদের একটা টাইপের প্রশ্ন। এবার লাস্ট যেটা আমাদের বাকি থাকলো মাত্রা বিশ্লেষণের মাধ্যমে যেটা আসে, সেটা হচ্ছে বিভিন্ন ভৌত রাশির মধ্যে সম্পর্ক নির্ণয়। এটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আর সব থেকে বেশি এটাই আসে, বিভিন্ন ভৌত রাশির মধ্যে সম্পর্ক নির্ণয়। কেমন? জাস্ট যে ফর্মুলাগুলো আমরা জানি সেই ফর্মুলাগুলোরই প্রমাণ, দেখ প্রমাণ করা যায় এখন থেকে। এখন যেটা করব, বিভিন্ন ভৌত রাশির মধ্যে সম্পর্ক, বিভিন্ন ভৌত রাশির মধ্যে সম্পর্ক। যেমন ধর একটা প্রশ্ন আসবে, আর তোরা একটু পিডিএফটা দেখে নিবি, আমি আর ডিটেলসে লিখছি না, আমি বলে দিচ্ছি। ধর যে বল, একটা রাশি হচ্ছে বল এফ, বলছে এই এফ নির্ভর করে হচ্ছে কার উপর নির্ভর করে, বল নির্ভর করে হচ্ছে ভরের উপরে, এরকম করে দেওয়া আছে, ভরের উপর নির্ভর করে আর ত্বরণের উপর নির্ভর করে, এই দুটো রাশির উপর নির্ভর করে ত্বরণ এ। তা আমাদের প্রশ্নে বলা থাকবে যে এদের সম্পর্কটা নির্ণয় করতে হবে, ঠিক আছে? এদের সম্পর্ক নির্ণয় করতে হবে। তা আমরা ওই জন্য প্রথমে শুরুতে কি লিখে নেবো, আচ্ছা এটা অবশ্যই করতে হবে মাত্রা বিশ্লেষণের মাধ্যমে। আমরা যদি একে নির্ণয় করতে চাই, আমরা শুরুতে লিখবো যে সুতরাং এফ প্রপোর্শনাল টু এম আর এফ প্রপোর্শনাল টু এ, যদি আমরা কম্বাইন করে লিখবো এফ প্রপোর্শনাল টু এম ইন্টু এ, মানে সমানুপাতিক সম্পর্ক, যাই লিখি আমরা সমানুপাতিক সম্পর্কে লিখবো। এ প্রপোর্শনাল টু এম এ, এইটা লেখার আগে শুধু একটাই পার্থক্য, এখানে এদের পাওয়ারে লিখতে হবে, এখানে আমি দিলাম এক্স, এখানে দিলাম ওয়াই, তাহলে এম টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার ওয়াই, বোঝা গেল? তাহলে পরের লাইনে আমরা জানি সমানুপাতিক তুলতে গেলে একটা ধ্রুবক দরকার হয়, তাহলে এফ ইকুয়াল টু কে এম টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার ওয়াই, একে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। তো এই পর্যন্ত সবই দেওয়া থাকবে, মানে সোজা কথা আমি বলে দিচ্ছি যে এই যে একটা রাশি দেওয়া থাকবে যারা আরো কিছু অতিরিক্ত রাশির উপর নির্ভর করবে, তাহলে যেই রাশিগুলোর উপর নির্ভর করবে তারা সবাই, তাদের সবাইকে এরকম সমানুপাতিক সম্পর্কে লিখে এইভাবে লিখতে হবে। যদি ধর এখানে আরো এক্সট্রা কোনো রাশি থাকতো, তাহলে আমরা লিখতাম এফ প্রপোর্শনাল টু ওইটা টু দি পাওয়ার জেড, এখানে যখন পাওয়ারে এক্স ছিল, এটা পাওয়ারে ওয়াই ছিল, ওটা পাওয়ারে জেড হবে, বোঝা গেল? দিয়ে এখানে এম টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার ওয়াই, ওখানে তো সি বা বি যেটাই হোক তার ওই টু দি পাওয়ার জেড, মানে আমি বলতে চাচ্ছি ধর এখানে আমি ব্যাসার্ধ বললাম, সাপোজ যে ব্যাসার্ধকে আমরা 8 দিয়ে প্রকাশ করি, তাহলে আমাদের এখানে আবার এক্সট্রা করে লিখতে হতো যে এ প্রপোর্শনাল টু আর টু দি পাওয়ার জেড, এইভাবে লিখতে হতো, তাহলে এখানেও হতো আর টু দি পাওয়ার জেড, এখানেও হতো আর টু দি পাওয়ার জেড, এইটা বলতে চাইছি আমি। তো যদি আরো এক্সট্রা রাশি থাকতো তাহলে ওই এক্স ওয়াই জেড এইভাবে পরপর চলতে থাকবে আর কি। যাই হোক আমি এখানে দুটো দিয়ে বোঝাচ্ছি, তা ব্যাসার্ধকে আমি আর লিখছি না এখানে। তো
তোদের প্রশ্নে আসতে পারে, ঠিক আছে। হ্যাঁ দেখ এবার, তাই এই পর্যন্ত তো হয়ে গেল। এবার মাত্রা বিশ্লেষণ, মানে উভয় পক্ষে মাত্রা নিতে হবে। এখানে এফ এর মাত্রা, একটা কথা মনে রাখবি, এটা ধ্রুবক রাশি, সমানুপাতিক ধ্রুবক বলে এর কোনো মাত্রা হয় না। তাহলে এম এর মাত্রা যার পাওয়ারে থাকবে এক্স, আর এ এর মাত্রা যার পাওয়ারে থাকবে ওয়াই দিয়ে বলের মাত্রা আমাদের মনে রাখতে হবে। মাত্রা এখানে মনে রাখাটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এম এল টি মাইনাস টু, এদের পাওয়ার কিছু নেই মানে ওয়ান আছে, ইকুয়াল টু এখানে এম টু দি পাওয়ার এক্স হবে, কারণ ভরের মাত্রা হচ্ছে এম আর পাওয়ার এক্স ছিল। আর এটা হবে এল টি মাইনাস টু, অ্যাকচুয়ালি এল টি মাইনাস টু যার পাওয়ারে ওয়াই আছে। আচ্ছা এখানে এক্সটাকে আপাতত আমি বাইরেই লিখে দিচ্ছি, পরের লাইনে আমি এরকম করে লিখে দিচ্ছি, এটা হয়ে যাবে দেখ এম টু দি পাওয়ার এক্স, এটা এম টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার ওয়াই হয়ে যাবে, আর টি টু দি পাওয়ার হয়ে যাবে মাইনাস টু ওয়াই। এইভাবে এখানে ইকুয়াল সাইন আছে, তাহলে উভয় পক্ষে মাত্রা আমরা তুলনা করতে পারি, তাই না। এখানে এম এর পাওয়ার এক্স আছে, এখানে এম এর পাওয়ার ওয়ান আছে, তাহলে যদি আমরা তুলনা করি, আমরা যদি উভয় পক্ষে মাত্রার তুলনা করি তাহলে আমরা লিখতে পারবো, দেখ খুব একটা কঠিন না কিন্তু। তাহলে উভয় পক্ষে মাত্রা তুলনা করে পাই, মাত্রা তুলনা করে পাই। তার মানে এখানে এক্স এর মান হবে ওয়ান, ওয়াই এর মানও ওয়ান, আর আলাদা করে না বার করলেও চলবে। তাও যদি তোরা চাস যে মাইনাস টু ওয়াই ইকুয়াল টু মাইনাস টু লিখবি, লিখতে পারিস মাইনাস টু ওয়াই ইকুয়াল টু মাইনাস টু। আলটিমেটলি মাইনাস টু ক্যান্সেল হয়ে ওয়াই ইকুয়াল টু কত আসবে, ওয়াই ইকুয়াল টু ওয়ানই আসবে। অলরেডি এখানে কিন্তু ওয়াই ইকুয়াল টু ওয়ান আমরা পেয়ে গেছি, এই যে এক্স ইকুয়াল টু ওয়ান এখান থেকে পেয়ে গেছি, ওয়াই ইকুয়াল টু ওয়ান অলরেডি পেয়ে গেছি। এটা করলেও অসুবিধা নেই, না করলেও অসুবিধা নেই। এবার কি করতে হবে, এই মানগুলো 1 নম্বর সমীকরণে বসিয়ে দিতে হবে, ব্যাস তাহলেই হবে। সুতরাং 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই। তাহলে 1 নং সমীকরণে যদি মানগুলো বসিয়ে দিই, তাহলে এফ ইকুয়াল টু কে, তো কে এর মতোই থাকবে। এম টু দি পাওয়ার এক্স ছিল, এক্স এর মান কত ওয়ান, তাহলে এম টু দি পাওয়ার ওয়ান হবে, এম টু দি পাওয়ার ওয়ান। আর এ টু দি পাওয়ার ওয়াই ছিল, ওয়াই এর মান কত ওয়ান, তাহলে এ টু দি পাওয়ার ওয়ান। আলটিমেটলি আমাদের সমীকরণটা দাঁড়াচ্ছে এফ ইকুয়াল টু কে এম এ। নিউটনের যে সমীকরণটা ছিল দ্বিতীয় গতিসূত্রে, সেটা কিন্তু এটাই ছিল, এফ ইকুয়াল টু কে এম এ। এবার কে এর মান যদি আমরা ওয়ান নেই, এটা পরীক্ষালব্ধভাবে নিতে হয়, মাত্রা বিশ্লেষণের মাধ্যমে এই ধ্রুবকের মান আমরা নির্ণয় করতে পারি না। তাহলে পরীক্ষালব্ধভাবে বলতে পারি এটা, যদি কে ইকুয়াল টু ওয়ান হয় তবে এফ ইকুয়াল টু এম এ। দেখ এটা কিন্তু ফেমাস, এটা আমরা জানি। তো এইভাবে আমরা কিন্তু মাত্রা বিশ্লেষণের মাধ্যমে এই যে রাশিগুলো এখানে বলেছিল বল, ভর, ত্বরণ, এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করে দেখিয়ে দিলাম। এইভাবে আমরা প্রত্যেকটা ফর্মুলাকে নির্ণয় করতে পারি, ঠিক আছে। আচ্ছা পরবর্তী আরেকটা ফর্মুলা দেখবি করা আছে, দেখ পরেরটা দেখাচ্ছি এবার। পরেও একটি বলের সম্পর্ক দেওয়া আছে, বলা হচ্ছে এখানে যে একটি বল আছে এফ, এটি সম্পর্কযুক্ত ভরের সাথে, এম মানে হচ্ছে ভর, তারপরে গতিবেগের সাথে, ভি মানে হচ্ছে গতিবেগ, আর হচ্ছে ব্যাসার্ধের উপর, আর এই তিনটি রাশির উপর নির্ভর করে। তিনটি রাশির নাম বলে দিচ্ছি আমি, এ হচ্ছে ভর, এ হচ্ছে বেগ, এ হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে। এদের উপর নির্ভর করে। আমি বলেছিলাম যে যখনই এরকম কিছু বলবে সবার আগে এফ প্রপোর্শনাল টু এম টু দি পাওয়ার এক্স, এফ প্রপোর্শনাল টু ভি টু দি পাওয়ার ওয়াই, এফ প্রপোর্শনাল টু আর টু দি পাওয়ার জেড, এইভাবে লিখতে হবে আমাদের। এবার এদের কম্বাইন করতে হবে তিনজনকে, প্রপোর্শনাল টু এম টু দি পাওয়ার এক্স, ভি টু দি পাওয়ার ওয়াই, আর টু দি পাওয়ার জেড। প্রপোর্শনাল তুলতে গেলে আবার ধ্রুবক লাগবে, তাহলে কে এম টু দি পাওয়ার এক্স, ভি টু দি পাওয়ার ওয়াই, আর টু দি পাওয়ার জেড, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দেবো। এর পরবর্তীতে উভয় পক্ষে মাত্রা নেব, যেভাবে এখানেও করেছিলাম। খেয়াল কর, প্রথমে আমরা তিনজনকে কম্বাইন করে 1 নম্বর সমীকরণ দিলাম, এবার উভয় পক্ষে মাত্রা নিলাম। কে মানে ধ্রুবক, ধ্রুবকের কোনো মাত্রা হয় না, বাকি শুধু এম আর এর মাত্রা নিয়ে আলোচনা হবে। ঠিক তাই, একদম সেম এখানে। তাহলে এর পরবর্তী স্টেপে এফ এর মাত্রা, কে এর তো কোনো মাত্রা নেই, তাহলে এম এর মাত্রা তার পাওয়ারে থাকবে এক্স, ভি এর মাত্রা তার পাওয়ারে থাকবে ওয়াই, আর এর মাত্রা তার